হাই, আমি সৌগত। লিটারেচার স্টাডি অ্যাট হোমে তোমাদের সবাইকে পুনরায় স্বাগত জানাই। আমি অলরেডি হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করছি এবং আজকে আমার ইউজিসি নেট সেট জেআরএফ পেপার অন হায়ার এডুকেশনের লেকচার 3। তোমরা সবাই আমার হায়ার এডুকেশনের লেকচারগুলো শুনছো। তো সবাইকে আমার ধন্যবাদ। এবং আজকে আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সেট জেআরএফ পেপার ওয়ান হায়ার এডুকেশনের লেকচার 3 নিয়ে। আমরা ইতিমধ্যে জানিয়ে রাখি, আমরা হায়ার এডুকেশন সম্পর্কে প্রায় লেকচার আমরা শেষ করে নিয়ে এসেছি। এই অধ্যায়টা প্রায় শেষ হতে চলেছে। এরপরে আমি ভেবেছি এই হায়ার এডুকেশনের উপর আমরা একটা কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তারপরেই আমাদের অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল, যদি 2020 এই সেটটা নিয়ে সেটের কোশ্চেন নিয়ে যদি কিছু আমরা আলোচনা করি, কোশ্চেন অ্যান্সার, তো সেটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি বলে রাখলাম এগুলো আমরা এরপরে করতে চলেছি। তো বন্ধুরা, চলুন এখন আমরা সময় নষ্ট না করে শুরু করি আজকের খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে এনটিএ ইউজিসি নেট সেট জেআরএফ এর ক্ষেত্রে এই হায়ার এডুকেশন অধ্যায়। এবং জানিয়ে রাখি, আপনারা এই লেকচার শোনার সময় অবশ্যই কাছে আপনারা একটা নোটবুক রাখবেন। আমরা আজকের যে এই যে প্রেজেন্টেশনটা দিচ্ছি খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নেট সেট জেআরএফ অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে। তো আমরা চলুন এখন আমরা শুরু করি হায়ার এডুকেশন লেকচার 3। প্রথমে আসবো আমরা এনআইআরএফ। এনআইআরএফ কি? এনআইআরএফ হলো ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এটা কারা করে থাকেন? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা এমএইচআরডি, বা বাংলায় বলতে গেলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই দপ্তরটাকে পরিচালনা করেন। এবং আমি এখানে দেখুন, আমি লিখেছি যে হোয়াট ইজ এনআইআরএফ। This framework outlines a methodology to rank institutions across the country. অর্থাৎ এই ফ্রেমওয়ার্কটা কাদের নিয়ে তৈরি করা হয়? সারা ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে করা হয়। The methodology draws from the overall recommendations brought outstanding arrived at by a core committee set up by MHRD to identify the broad parameters for ranking various universities and institutions. অর্থাৎ এই ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তাদের সুপারিশে একটা কমিটি গঠন করে। সেই কমিটি সুপারিশ করে, বিচার বিবেচনা করে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাদের পারফরম্যান্স, তাদের আউটকাম, তাদের একাডেমিক ভালো পারফরম্যান্স সব কিছুর উপর বিচার বিবেচনা করে এই ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা গঠিত একটি কমিটি এই বিভিন্ন প্রতিষ্ঠানের একটা র্যাঙ্ক তারা তৈরি করে। সহজ কথায় বলতে গেলে সেটাইকে আমরা বলছি এনআইআরএফ বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। তারপরেই লেখা আছে, দেখুন, দ্য প্যারামিটার্স ব্রডলি কভার টিচিং, লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন আউটকামস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি অ্যান্ড পারসেপশন। তো এই সমস্ত প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে, এই সমস্ত মাপকাঠিগুলোর উপর ভিত্তি করে এই টিম, এই এমএইচআরডির দ্বারা সংগঠিত এই টিম তারা ঠিক করে যে কোন ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠান কত র্যাঙ্ক, কত ভালো পারফরমেন্স করেছে, তার ভিত্তিতে তারা একটা র্যাঙ্ক বা তারা একটা তালিকা তারা তৈরি করে। আমি এটা দেখুন দিয়েছি যে 2020 একটা ইন্ডিয়ান র্যাঙ্কিং, একটা ওভারঅল র্যাঙ্কিং দিয়েছি। এনআইআরএফ এর বিচারে প্রথম 10-12টা প্রতিষ্ঠানের নাম আমি দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে 1 নম্বর স্থান করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, চেন্নাই, প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। তৃতীয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি। নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বাই। নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। ষষ্ঠ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর। সপ্তম হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি।
অষ্টম হয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিউ দিল্লি, নবম হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুকরি উত্তরাখণ্ড, দশম স্থান অধিকার করেছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইউপি এবং একাদশ স্থান অধিকার করেছে, খুবই গর্বের ব্যাপার আমাদের, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং তারপরেই স্থান অধিকার করেছে, সেটাও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যাদবপুর ইউনিভার্সিটি। তো বন্ধুরা, মোটামুটি আপনারা বুঝতে পারলেন, এটা আপনাদের একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম যে হোয়াট ইজ এনআইআরএফ বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটা কি আসলে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমাদের পরের স্লাইড। গভর্নমেন্ট হায়ার এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই একটা মূল অধ্যায়, সেটা হলো গভর্নমেন্ট বা আমাদের সরকার। সরকার আমাদের কিভাবে চলে, সরকারের পরিকাঠামোটা কি, সরকারের প্রশাসনিক পরিকাঠামোটা কি, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। প্রথমে আমরা আসবো ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার। এই ইউনিয়ন গভর্নমেন্টটা কিভাবে তৈরি হয়েছে, তার স্ট্রাকচারটা কীরকম, তার পরিকাঠামোটা কিভাবে তৈরি হয়েছে। প্রথমে দেখব আমাদের আছে প্রেসিডেন্ট, প্রথমে আছে সভাপতি, তারপরে মাফ করবেন রাষ্ট্রপতি, তারপর ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি, তারপরে আছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, তারপর আছেন কাউন্সিলস অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদ। ঠিক আছে, তো এবার আসুন প্রেসিডেন্ট সম্পর্কে একটু আলোচনা করি। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট। তাহলে রাষ্ট্রপতি হলেন হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম সিটিজেন বা ফার্স্ট সিটিজেন, প্রথম নাগরিক বলা হয়, যেটা আপনারা জানেন। যেমন আমেরিকার ক্ষেত্রেও ব্যারাক ওবামা ছিলেন, এখন আছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। সেই জন্য সমস্ত রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির স্ত্রী যারা, রাষ্ট্রপতির স্ত্রীরা হন হচ্ছে যাদেরকে বলা হয় ফার্স্ট লেডি, এবং ওনাদেরকে বলা হয় ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে দ্য প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির স্ত্রী হলেন ফার্স্ট সিটিজেন এবং ফার্স্ট লেডি অফ এনি কান্ট্রি। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেটস, এবং ভারতবর্ষের সমস্ত স্টেটগুলির মধ্যে তিনিই হচ্ছে কেবলমাত্র উচ্চ স্থানে, তিনিই হচ্ছে প্রথম ব্যক্তি বা ফার্স্ট সিটিজেন, প্রথম নাগরিক হিসাবে তাকে গণ্য করা হয়। তিনি প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন? প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দ্য মেম্বার্স বোথ অফ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তিনি পার্লামেন্টের যে দুটো হাউস, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, এই দুটো হাউসের মেম্বারদের দ্বারা তিনি ইলেক্টেড হন। শুধু তাই নয়, সেছাড়া আর কারা ভোট দেন? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ইউটি, দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। অর্থাৎ বিভিন্ন স্টেটের বিভিন্ন রাজ্যের এমএলএরা দেন ভোট। সেই সঙ্গে যে আমাদের যে কেন্দ্র শাসিত অঞ্চলগুলো আছে, দিল্লি এবং পন্ডিচারি, তাদের বিধায়করাও এই এই ভোট দান করেন এই রাষ্ট্রপতি নির্বাচনে। ঠিক আছে, এবং কোয়ালিফিকেশন, একজন রাষ্ট্রপতির কি কোয়ালিফিকেশন হওয়া উচিত? তিনি অবশ্যই শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তিনি অবশ্যই ভারতবর্ষের তাকে নাগরিক হতেই হবে। এবং তার মিনিমাম এজ লিমিট, তার মিনিমাম বয়স সীমা তার কত হতে হবে? 35 ইয়ার্স। নেক্সট, মাস্ট বি এ রেজিস্টার্ড ভোটার ইন এ পার্লামেন্টারি কনস্টিটিউন্সি। অর্থাৎ তাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ভোটার, তাকে অবশ্যই একজন নিবন্ধকারী একজন ভোটার হিসাবে তাকে হতে হবে যে কোনো লোকসভা কেন্দ্রে, পার্লামেন্টারি কনস্টিটিউন্সি। অ্যান্ড শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। অর্থাৎ তিনি যেখানে অফিস থেকে লাভজনক কোনো উপায় বা অর্থাৎ সহজ কথা যদি আমরা বলি, শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট মিনস তিনি কোনো সরকারের কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না, বা সহজ কথায় বলতে গেলে তিনি কোনো সরকারি চাকুরি বা এরকম কোনো কিছু সরকারি স্পেশাল বা সরকারি কাজের সঙ্গে তিনি নিযুক্ত থাকতে পারবেন না যেখান থেকে তিনি আর্থিক সুবিধা পাবেন। অর্থাৎ সেই জন্যই বলা হয়েছে যে শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। ঠিক আছে, নেক্সট, ওথ বাই প্রেসিডেন্ট। রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান? হি সোয়ার্স হিজ ওথ ইন দ্য প্রেজেন্স অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যিনি আমাদের যিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি হচ্ছে
আমাদের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট, রিমুভাল, অর্থাৎ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে কিভাবে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেন বা রাষ্ট্রপতি তার পদ থেকে সরে যেতে পারেন। দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বিফোর কমপ্লিশন অফ টার্ম বাই ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকেও তার যে টার্ম, তার যে মেয়াদ বা তার সময়সীমা শেষ হওয়ার আগে তাকেও সরিয়ে দেওয়া যেতে পারে বাই ইমপিচমেন্ট, কোনো অভিযোগের ভিত্তিতে, ইন কেস অফ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, যদি তিনি কোনো ভারতবর্ষের সংবিধানকে তিনি লঙ্ঘন করেন, তিনি ভারতবর্ষের সংবিধানকে তিনি অমান্য করেন, তাহলে সেক্ষেত্রে তাকে রিমুভ করা যেতে পারে। তো এক্ষেত্রে কি করতে হবে? হি ক্যান অলসো রিজাইন বাই অ্যাড্রেসিং হিজ রেজিগনেশন টু দ্য ভাইস প্রেসিডেন্ট। এক্ষেত্রে রাষ্ট্রপতি তার যে রেজিগনেশন লেটার বা তার যে পদত্যাগপত্র সেটা উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। ঠিক আছে, নেক্সট আসুন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। এটাও অনেকটা একই রকম রাষ্ট্রপতির মতো। রাষ্ট্রপতি ছিল আমাদের ফার্স্ট সিটিজেন, আর তিনি হচ্ছেন সেকেন্ড সিটিজেন হিসাবে ধরা হয় অনেক ক্ষেত্রে। নেক্সট আসুন, সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন ইন্ডিয়া ইজ অফ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির পর যদি সেকেন্ড খুব দ্বিতীয় উচ্চ পদাধিকারী কোনো অফিস থাকে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতির অফিস। তিনি কিভাবে নির্বাচিত হন? ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। তিনি কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভা, আমাদের যে পার্লামেন্টের যে দুটো হাউস, তাদের যে সমস্ত নির্বাচিত এবং মনোনীত যে সমস্ত সদস্য বা সদস্যরা আছেন তাদের ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। নেক্সট, উপরাষ্ট্রপতির কোয়ালিফিকেশন কি হওয়া উচিত? শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। তার মিনিমাম এজ লিমিট, বয়সসীমা হতে হবে 35 বছর, এবং শুড বি অ্যান ইলেক্টেড মেম্বার্স অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভার তাকে নির্বাচিত তাকে সদস্য হতেই হবে। এবং ঠিক একইভাবে হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, তিনিও কোনো রকম অফিস অফ প্রফিট অর্থাৎ আর্থিক সুবিধা পাবেন এমন কোনো সরকারি পেশা বা এমন কোনো সরকারি সংস্থার সঙ্গে এভাবে তিনি কোনো জড়িত থাকতে পারবেন না নিজেকে। সহজ কথা, যেটা আমরা আলোচনা করেছি আগে প্রেসিডেন্টের ক্ষেত্রে। নেক্সট, ওথ, শপথ বাক্য। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? দ্য ভাইস প্রেসিডেন্ট সোয়ার্স হিজ ওথ ইন দ্য প্রেজেন্স অফ দ্য প্রেসিডেন্ট অর পারসন অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন কে? রাষ্ট্রপতি। অথবা যদি রাষ্ট্রপতি কোনো কারণবশত না থাকেন তো রাষ্ট্রপতি মনোনীত একজন কোনো সদস্য বা একজন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পাঠান কাকে? শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে। নেক্সট, রিমুভাল, কিভাবে উপরাষ্ট্রপতিকে সরানো যেতে পারে, উপরাষ্ট্রপতি তার পদ থেকে সরে যেতে পারে। দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বিফোর কমপ্লিশন অফ টার্ম, ভাইস প্রেসিডেন্ট ও উপরাষ্ট্রপতিও তার পদ থেকে সরে যেতে পারেন তার নির্দিষ্ট সময়সীমার আগে। বাই ইমপিচমেন্ট, অর্থাৎ কোনো অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ তার যদি টার্মটাকে আমরা ধরি 5 বছর, তাহলে উপরাষ্ট্রপতিও 5 বছরের আগে তার নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট মেয়াদের আগে তিনি তার পদ থেকে সরে যেতে পারেন কোনো অভিযোগের ভিত্তিতে। তিনি কাকে পদত্যাগপত্র জমা দেবেন? হি ক্যান অলসো রিজাইন ফ্রম হিজ পোস্ট, তিনি তার পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বাই অ্যাড্রেসিং রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। তার সেই পদত্যাগপত্রটা কাকে অ্যাড্রেস করতে হবে, কাকে উদ্দেশ্য করে লিখতে হবে, কাকে জমা দিতে হবে? রাষ্ট্রপতিকে। নেক্সট, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য ডি ফ্যাক্টো অর রিয়েল এক্সিকিউটিভ, হোয়াইল দ্য প্রেসিডেন্ট ইজ দ্য ডি জিওর বা নমিনাল এক্সিকিউটিভ। অর্থাৎ যদি আমরা সহজ কথায় বলি যে প্রাইম মিনিস্টার হলেন রিয়েল এক্সিকিউটিভ, অর্থাৎ আমরা সহজ কথা যেটাকে বলি সমস্ত কাজকর্ম, সমস্ত সরকারি কর্ম মূল অর্থে, আসল অর্থে কে এক্সিকিউট করেন, কে হচ্ছে সেটাকে কার্যকরী করেন? প্রধানমন্ত্রী। অর্থাৎ রাষ্ট্রপতি থাকেন শুধুমাত্র মানে নমিনাল, নামমাত্র, অর্থাৎ তিনি শুধুমাত্র সই স্বাক্ষর করে দেন, তিনি কেবলমাত্র তার একটা সম্মতি নিতে হয়। এই জন্য বলা হয় যে এটা দেখুন যে ডি জিওর অর্থাৎ নমিনাল, কেবলমাত্র নামমাত্র, তাকে শুধুমাত্র তার একটা সম্মতি দরকার হয়, তাকে জিজ্ঞাসা করা দরকার হয় তার সম্মানার্থে, কিন্তু আসল
কার্যকরিতা করেন, কোনো কোনো প্রজেক্ট বলুন, কোনো প্রকল্প বলুন, কোনো মিশন বলুন, কোনো লক্ষ্য বলুন, সব কিছুই রিয়েলি বাস্তব অর্থে এক্সিকিউট করেন, সেটাকে ইমপ্লিমেন্ট করেন, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আর্টিকেল 75 স্টেটস দ্যাট, আর্টিকেল 75 কি বলে? দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি হচ্ছে একজন প্রাইম মিনিস্টারকে তিনি অ্যাপয়েন্ট করেন বা তিনি নিয়োগ করেন, অর্থাৎ রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। দেয়ার ইজ নো ফিক্সড টার্ম, অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সংবিধান অনুসারে দ্য প্রাইম মিনিস্টার রিমেন্স ইন অফিস অন দ্য প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ একজন প্রাইম মিনিস্টার ততদিন পর্যন্ত তার প্রধানমন্ত্রীর অফিসে তিনি বহাল থাকতে পারেন অন দ্য প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির কি বলি মানে রাষ্ট্রপতির ইন্টারেস্টে বা রাষ্ট্রপতির সম্মতি অনুসারে তিনি কনস্টিটিউশন থাকতে পারেন, সেই সঙ্গে কাউন্সিল অফ মিনিস্টারেরও সম্মতি লাগে। হি ক্যান রিজাইন, তিনি রিজাইন দিতে পারেন, অথবা ক্যান বি রিমুভড, তাকে সরানো যেতে পারে, কার দ্বারা? বাই দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির দ্বারা। অ্যান্ড ইফ হি লুজেস কনফিডেন্স অফ দ্য লোকসভা, যদি তিনি সবার কাছে, লোকসভার যারা সদস্য বা সদস্যা, তাদের কাছে তিনি আস্থা হারিয়ে ফেলেন বা বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে লোকসভা এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী পরিষদের প্রধান তিনি হলেন আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। হি প্রিজাইডস ওভার দেয়ার মিটিংস, তিনি প্রায়শই সব মিটিংয়েই তিনি সভাপতিত্ব করেন এবং ডাইরেক্টস, তিনি নির্দেশ করেন তাদের কাজকর্ম, দেয়ার ওয়ার্কিংস অ্যান্ড ডিসিশন, তাদের কাজকর্ম এবং সিদ্ধান্ত তিনি নির্দেশ করেন। কে? প্রাইম মিনিস্টার তার মন্ত্রী পরিষদকে নির্দেশ করেন। নেক্সট, পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে বা আমাদের কিভাবে স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। আসুন লোকসভাটা, প্রেসিডেন্টটা আমরা অলরেডি আলোচনা করেছি। লোকসভা, দ্য লোকসভা ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট চেম্বার, পপুলার হাউস অর লোয়ার হাউস, অর্থাৎ আমরা অলরেডি বলে এসেছি যে পার্লামেন্টের দুটো হাউস, একটা হচ্ছে আপার হাউস আর একটা হচ্ছে লোয়ার হাউস, অর্থাৎ লোয়ার হাউসটাকে বলা হচ্ছে লোকসভা আর আপার হাউস হচ্ছে রাজ্যসভা। সেই জন্য দ্য লোকসভাকে কি কি বলা হচ্ছে? ফার্স্ট চেম্বার, পপুলার হাউস অর দ্য লোয়ার হাউস। অ্যাট প্রেজেন্ট, বর্তমান টোটাল মেম্বার্স আর 545, বর্তমান লোকসভায় সদস্য সংখ্যা 545, তার মধ্যে আউট অফ হুইচ 530 530 মেম্বার, 530 জন সদস্য আর রিপ্রেজেন্টেটিভস অফ স্টেটস, তারা বিভিন্ন স্টেটের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করেন 530 জন। 13 আর রিপ্রেজেন্টেটিভস অফ ইউনিয়ন টেরিটরিজ, 13 জন প্রতিনিধিত্ব করেন বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। অ্যান্ড 2 আর নমিনেটেড মেম্বার্স, বাকি 2 জন হচ্ছেন নমিনেটেড মেম্বার্স বা মনোনীত সদস্য বা সদস্যা। নেক্সট, দ্য লোকসভা হ্যাজ এ টার্ম অফ 5 ইয়ার্স, একটা লোকসভার 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে। বাট ইট ক্যান বি ডিজলভড আর্লিয়ার, কিন্তু সেটাকে আগেও ভেঙে দেওয়া যেতে পারে সেই লোকসভার বডি বা সেটাকে, অর ডিউরিং ইমার্জেন্সি, অথবা কোনো সময় জরুরি অবস্থায়, জরুরিকালীন অবস্থায় দ্য টার্ম ক্যান বি এক্সটেন্ডেড বাই 1 ইয়ার, আবার কোনো সময় তার টার্মটাকেও 1 বছর বাড়ানো যেতে পারে। নেক্সট, আর একটি গুরুত্বপূর্ণ টার্ম দেখে রাখুন, স্পিকার প্রোটেম। স্পিকার প্রোটেম, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস এ মেম্বার, রাষ্ট্রপতি কোনো একজন সদস্যকে তিনি অ্যাপয়েন্ট করেন, ইউজুয়ালি বিশেষত দ্য সিনিয়র মোস্ট মেম্বার, বিশেষত তিনি কোনো খুব বয়সে বড় বা তিনি খুব সিনিয়র, অনেকটাই তিনি সিনিয়র সদস্য অফ দ্য নিউলি ইলেক্টেড লোকসভা, আমাদের নবনির্বাচিত লোকসভা, অ্যাজ স্পিকার প্রোটেম, স্পিকার প্রোটেম হিসাবে। হু অ্যাক্টস অ্যাজ এ টেম্পোরারি স্পিকার, যার মূল কাজটা কি হবে, সেই যে স্পিকার প্রোটেম, তার মূল কাজ হচ্ছে হু অ্যাক্টস এজ এ টেম্পোরারি স্পিকার, তিনি অস্থায়ীভাবে একজন স্পিকারের ভূমিকা পালন করেন। অ্যান্ড ক্যান এক্সারসাইজ দ্য পাওয়ার অফ স্পিকার, তিনি সেই সময় অস্থায়ীভাবে, টেম্পোরারিভাবে একজন স্পিকারের যা অ্যাক্টিভিটিস, একজন স্পিকারের যা পাওয়ার, স্পিকারের যা ক্ষমতা, সেই ক্ষমতা তিনি উপভোগ করেন বা সেই ক্ষমতাকে তিনি এক্সিকিউট করেন। ঠিক আছে। নেক্সট, রাজ্যসভা,
ইট ইজ নোন অ্যাজ সেকেন্ড চেম্বার, হাউস অফ এল্ডার্স অর আপার হাউস, আমি যেটা অলরেডি আগে বলেছি। অ্যান্ড দ্য রাজ্যসভা ক্যানট বি ডিজলভড। লোকসভা যেখানটায় যে কোনো সময় ভেঙে দেওয়া যায়, লোকসভার মেয়াদকে কমিয়ে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভাকে করা যায় না। দ্য রাজ্যসভা ক্যানট বি ডিজলভড, রাজ্যসভাকে কিন্তু সেটা করা যাবে না। দ্য রাজ্যসভা ক্যান হ্যাভ এ ম্যাক্সিমাম স্ট্রেংথ, একটা রাজ্যসভার ম্যাক্সিমাম সদস্য রাখা যেতে পারে 250 বা 250 জন সদস্যা। আউট অফ হিস, তাদের মধ্যে 12 মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, তার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। অ্যান্ড 238 আর রিপ্রেজেন্টেটিভস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এবং তাদের মধ্যে 238 জন প্রতিনিধিত্ব করেন বিভিন্ন রাজ্য থেকে এবং ইউনিয়ন টেরিটরিজ, বিভিন্ন কেন্দ্রশাসিত রাজ্য থেকে। দ্য মেম্বার্স আর ইলেক্টেড ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার, পয়েন্ট টু বি নোটেড, খুব মনে রাখবেন, লোকসভার যেখানটায় 5 বছর, রাজ্যসভার মেয়াদ কিন্তু 6 বছর, মনে রাখবেন। দ্য মেম্বার্স আর ইলেক্টেড ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার্স, বাট পয়েন্ট টু বি নোটেড হেয়ার, আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ এখানটায়, যে আফটার এভরি 2 ইয়ার্স, প্রায় 2 বছর অন্তর, 2 বছর পর, 1/3 মেম্বার্স রিটায়ার, 3/1 সদস্য অবসর নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? লোকসভার মেয়াদ যেখানটায় 5 বছর, রাজ্যসভার মেয়াদ সেখানটায় 6 বছর, সেই সঙ্গে প্রত্যেক 2 বছর অন্তর 3/1 সদস্য অবসর নিয়ে নেন। ঠিক আছে, নেক্সট, গভর্নর বা রাজ্যপাল। দ্য গভর্নর ইজ দ্য ডিজিওর বা নমিনাল হেড ইন দ্য স্টেট গভর্নমেন্ট। তিনি হচ্ছেন মানে একটা রাজ্য সরকারের তিনি হেড, কিন্তু তিনি প্রধান হলেও মূল যে এক্সিকিউট কোনো প্রজেক্ট বলুন, কোনো কাজ বলুন, কোনো যে কোনো মহান কাজ, যে কোনো কাজ, সেটাকে একমাত্র বাস্তব অর্থে এক্সিকিউট করতে পারেন হচ্ছেন সেই স্টেটের কনসার্নড চিফ মিনিস্টার, সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী। কিন্তু তা হলেও, ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও আমাদের গভর্নরকে লাগে, অর্থাৎ রাজ্যপালকে লাগে, যেহেতু তিনি মানে সাংবিধানিক পদ হিসাবে তিনি বহাল থাকেন রাজ্যপাল হিসাবে, এবং ওনাকে ধরা হয় সাংবিধানিক প্রধান। এবং একটা কথা লেখা আছে যে ডিজিওর বা নমিনাল, তিনি ওনার নামমাত্র, কথাটা বলাও ঠিক হবে না, তবে আমি বোঝার সুবিধার্থে বলছি নমিনাল, তিনি নামমাত্র থাকেন যে কোনো রাজ্যের সংশ্লিষ্ট প্রধান বা সাংবিধানিক প্রধান হিসাবে, কিন্তু আসল ক্ষমতা বা রিয়েল এক্সিকিউটিভ পাওয়ারটা থাকে আমাদের সেই সংশ্লিষ্ট স্টেটের, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর। ঠিক আছে, নেক্সট, ফর কোয়ালিফিকেশন, যোগ্যতার দিক দিয়ে, হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, উনাকে অবশ্যই ভারতবর্ষের কোনো সিটিজেন হতে হবে, নাগরিক হতে হবে। শুড বি আ এজড ফর 35 ইয়ার্স অর মোর, 35 বছর বা তার বেশি বয়স হতে হবে। শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, কোনো অফিস অফ প্রফিটের সঙ্গে তিনি নিজেকে রাখতে পারবেন না। শুড নট বি এ মেম্বার অফ পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার, তিনি কোনো পার্লামেন্টের সদস্য বা কোনো বিধানসভার সদস্য তিনি হতে পারবেন না। হিজ টার্ম ইজ 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং, অর্থাৎ সেই তার পদে আসীন হওয়া থেকে, পদে বসা থেকে 5 বছর হলো তার মেয়াদ। দ্য গভর্নর টেক্স ওথ ইন দ্য প্রেজেন্স অফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অর্থাৎ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সেই সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি গভর্নরকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট চলুন, লাস্ট বাট নট লিস্ট দ্য স্লাইড ইজ চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। দ্য ডিফেক্টো হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য ডিফেক্টো অর্থাৎ যেটা আগে বলেছি, দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার, প্রকৃত অর্থে, আসল অর্থে সেই যে কোনো কাজ করার ক্ষমতা, কোনো কাজকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা, কোনো কাজকে সম্পাদন করার ক্ষমতা, এক্সিকিউট করার ক্ষমতা, সেটা থাকে কেবলমাত্র চিফ মিনিস্টারের হাতে, মুখ্যমন্ত্রীর হাতে। তিনি হচ্ছেন হেডস অফ দ্য কাউন্সিলস অফ মিনিস্টার, তিনি তার রাজ্যের মন্ত্রী পরিষদের মধ্যে প্রধান। দ্য টেনিওর অফ দ্য চিফ মিনিস্টার ইজ 5 ইয়ার্স, আমাদের চিফ মিনিস্টারের মেয়াদ হলো 5 বছর। অ্যান্ড ক্যান বি এক্সটেন্ডেড, কোনো সময় বাড়ানো যেতে পারে।
ইফ দ্য টার্ম অফ দ্য স্টেট লেজিসলেচার ইজ এক্সটেন্ডেড, যদি পুরো বিধানসভার মেয়াদ 1 বছর বাড়ানো হয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীরও মেয়াদ 1 বছর বাড়ানো যেতে পারে। হি রেকমেন্ডস দ্য নেমস অফ দ্য কাউন্সিলস অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী পরিষদে কারা কারা মন্ত্রিত্ব পাবেন, কারা মন্ত্রী পরিষদের সদস্য হবেন, সেই মুখ্যমন্ত্রীর সুপারিশেই সেই কার্যটি সম্পাদন হয়ে থাকে। অ্যান্ড অ্যাক্টস, তিনি কাজ করেন অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য কাউন্সিলস অফ মিনিস্টার অ্যান্ড দ্য গভর্নর, অর্থাৎ তিনি মন্ত্রী পরিষদ এবং রাজ্যপালের মধ্যে মধ্যস্থ হিসাবে বা গো বিটুইন, বা তিনি একজন মিডলম্যান বা ইন্টারফেস হিসাবে কাজ করেন, বা তিনি দুজনের মধ্যে কমিউনিকেট করেন বা কোঅর্ডিনেট করেন মন্ত্রী পরিষদ এবং গভর্নর বা রাজ্যপালের সঙ্গে। অর্থাৎ কোনো মন্ত্রী সরাসরি রাজ্যপালের কাছে চলে যেতে পারবে না, তা ওনাকে অবশ্যই চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর মারফত ওনাকে যেতে হবে। ঠিক একইভাবেও কেন্দ্র সরকারের ক্ষেত্রেও, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও কোনো ইউনিয়ন মিনিস্টার বা কোনো ক্যাবিনেট মিনিস্টার সরাসরি তিনি রাষ্ট্রপতির সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কোনো ব্যাপারে তিনি কথা বলতে পারবেন না, তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর ভায়া হয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট, অ্যানাউন্সেস দ্য পলিসিস অন দ্য গ্রাউন্ড অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভায় যে সমস্ত পলিসি, যে সমস্ত নীতি, যে সমস্ত প্রজেক্ট গ্রহণ করা হয়, যে সমস্ত প্রজেক্ট সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলি তিনি মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন, ঘোষণা করেন। নেক্সট, মিসেলিনিয়াস বা বিবিধ হিসাবে আমরা রেখেছি ক্যাক, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমরা এটাকে আলোচনা করেছি। ক্যাক আপনারা প্রায়শই শুনে থাকবেন। ক্যাগ ইজ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ এই ক্যাগই হলো আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ অডিট বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, হিসাব নিকাশ সব কিছু যে অডিট করা হয় তার মূল অফিস বা মূল কার্য সম্পাদন করে থাকে হচ্ছে ক্যাগ। নেক্সট, নীতি আয়োগ, আমরা প্রায়শই শুনে থাকেন নীতি আয়োগ রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন, অর্থাৎ এক কথায় বলা হতে পারে প্ল্যানিং কমিশন, অর্থাৎ এই নীতি আয়োগই আগামী দিনে কি কি কাজ হবে, আগামী দিনে কি কি কাজ করা যেতে পারে, সেই সমস্ত প্ল্যান বা পরিকল্পনা নিয়ে থাকেন কারা, ওই নীতি আয়োগ কমিটি। ইট স্ট্যান্ডস ফর, অর্থাৎ নীতি আয়োগের পুরো নাম কি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, একটা জাতীয় প্রতিষ্ঠান ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ভারতবর্ষকে একটা নতুন রূপ দেওয়ার জন্য, ভারতবর্ষকে আরও উন্নতি করার জন্য, আরও উন্নতি সাধনের জন্য নানান রকম উন্নত নীতি, নানান রকম পলিসি নিয়ে ভারতবর্ষকে একটা যুগান্তকারী পরিবর্তনের জন্য এই নীতি আয়োগ কমিটি বিভিন্ন সময় বিভিন্ন রকম সুপারিশ দিয়ে থাকেন। এবং সহজ কথায় বলতে গেলে ইট ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট টু ডিজাইন পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস, অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্ক বা যেটাকে বলা হয় ওনারা খুব উচ্চ চিন্তা সম্পন্ন মানুষ, বা থিঙ্ক ট্যাঙ্ক আপনারা অবশ্যই জানেন থিঙ্ক ট্যাঙ্ক ধারণাটা, অর্থাৎ এনারা খুবই ইন্টেলেকচুয়াল, খুবই বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন মানুষ, এবং ওনারা নিজস্ব ওদের ডিসক্রিট দিয়ে, খুব বিচক্ষণতা দিয়ে, খুব তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ওনারা গভর্নমেন্টের, সরকারের বিভিন্ন রকম পলিসি ডিজাইন করেন, বিভিন্ন রকমের নীতি ওনারা ডিজাইন করেন, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম কৌশল তারা অবলম্বন করেন কেবলমাত্র ভারতবর্ষের বা কেবলমাত্র সরকারের একটা ভালো পরিবর্তনের জন্য, ভালো যুগান্তকারী পরিবর্তনের জন্য, যুগান্তকারী উন্নয়নের জন্য ওনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পলিসিস বা স্ট্র্যাটেজিস ওনারা নিয়ে থাকেন। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে আপাতত এখানটাই আমরা শেষ করব। তো অবশ্যই সব কিছু আপডেট পেতে আমাদের লিটারেচার স্টাডি আইডমে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আপনারা সবাই বাড়িতে থাকুন, ভালো থাকুন এবং সবাই সুস্থ থাকুন। দ্যাটস অল, থ্যাংক ইউ।